হাই, আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন, আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তোমাকে পেতে চাই, সিজন 2 পর্ব 10। রাগিনী দেবী শুনে বললেন, হ্যাঁ সেটা তো খুব ভালো কথাই, কর পুজোর আয়োজন। আবার ঐশী মায়ের হাত ধরে শুরু হোক মায়ের পুজো। এত বছর ধরে যে বাড়ি অন্ধকারে নিমজ্জিত ছিল সে বাড়ি আবার ভরে উঠুক আলোয়। রাগিনী দেবী বললেন, চলো খাবার রেডি, সবাই খেতে চলো নিচে, আর তোমাদের আঙ্কেলকেও এই সুখবরটা দিই। সবাই নিচে গিয়ে খাবার টেবিলে বসলো। অখিলবাবু খবরের পেপার পড়ছিল। ঈশা বলল, বাপি বাপি, এই বছর আবার দুর্গাপুজো করলে কেমন হয়? এখন তো ঐশীও চলে এসেছে। অখিলবাবু পেপারটা ভাঁজ করতে করতে বললেন, ব্যাপারটা মন্দ নয়, আয়োজন করলেই করা যায়। আর এটাও তো ঠিক যে সেইবারে তোর আর ঐশী মায়ের হাত ধরেই তো এসেছিলেন মা আমাদের বাড়ি। এখন ঐশী মা আবার ফিরে এসেছে, মাকে তো আনতেই হবে আবার। তাহলে তো আর দেরি করে যাবে না। দেখতে দেখতে মহালয়া চলে আসবে। গণেশ পুজো এসে যাওয়া মানেই দুর্গাপুজোর তোড়জোড় শুরু। কিন্তু ঐশী মা, তোমার বাবা মা কোথায় আর কেমন আছে ওনারা? নিকিতা ঘাবড়ে গিয়ে কি বলবে বুঝতে না পেরে বলে, হ্যাঁ ঠিক আছে, ওরা আছে এই কলকাতাতেই, ভালোই আছে। রাগিনী দেবী, একদিন ওনাদের নিয়ে আয় না, ওদের সাথে আমাদের কিছু কথা আছে তোর আর ঈশার ব্যাপারে। নিকিতা, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। অখিলবাবু বললেন, তাহলে গ্রামে যেতে হবে, গিয়ে সবাইকে বলে আসতে হবে। আরে রিনি, তুই বলেছিলি না যে তোর বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তা তুই কবে বাড়ি যাবি? রিনি, এই তো কাকু, কাল সকাল সকালই বেরিয়ে যাব। অখিলবাবু, তাহলে চল তোর সাথেই যাই, দাদাকেও দেখা হবে আর সবাইকে নিমন্ত্রণও করে আসবো। রিনি বলে, চলো, তাহলে তো ভালোই হবে, আমাকে আর একা একা যেতে হবে না এতটা। সবাই লাঞ্চ করে নিল। দুপুরের দিকে রিনি ব্যাগপত্র গুছিয়ে রাখলো কালকের জন্য। রিনি, মিলি, ঈশা, ঐশী মিলে লিভিং রুমে গল্প করছে। ঈশা অখিলবাবু আর রাগিনী দেবীকে ডাকলে। ঈশা বলল, বাপি চলো, তুমি আর আমি ঐশী মিলে লিস্টটা বানিয়ে ফেলি, কাকে কাকে বলবো। অখিলবাবু বললেন, সে তো খুব ভালোই হবে। ওরা বসে লিস্ট বানাতে থাকলো। রাগিনী দেবী ঐশীকে নিজের কাছে ডাকলো। ঐশী উঠে রাগিনী দেবীর পাশে গিয়ে বসলেন। রাগিনী দেবী বললেন, মা, আমাদের ক্ষমা করে দিও, সেই সময় আমরা কোনো কিছু চিন্তা না করেই তোমাদের আলাদা করে দিয়েছিলাম একে অপরের থেকে। তুমি রাগ করে নেই তো এখনো আমাদের উপর? নিকিতা, আরে না না, কি যে বলেন আন্টি, আপনাদের উপর রাগ করে থাকতে পারি নাকি? বড়রা তো ছোটদের শাসন করতেই পারে, তাতে এমন কি ব্যাপার? রাগিনী দেবী, তাহলে তোমার মা বাবাকে একদিন আসতে বলো, ওদের কাছে আমি হাত জড়ো করে ক্ষমা চাইবো, আর তোমাকে যেন আমার মেয়ের হাতে তুলে দেয় তার জন্যেও বলবো। ওনাদের বোঝালে ওনারা হয়তো বুঝবেন। নিকিতা, আচ্ছা আন্টি, আমি নিয়ে আসবো বাবা মাকে একদিন। মনে মনে বলতে লাগলো, ঐশীর বাবা মাকে খুঁজে পেলে তো তারপর তোমরা কথা বলবে। আমি এমন জায়গায় ওদের গুম করে দিয়েছি, খুঁজলেও কেউ পাবেন না। আশায় বাঁচে চাষা। আপনারা যত তাড়াতাড়ি আমার আর ঈশার 4 হাত এক করে দেবেন ততই মঙ্গল, না হলে আপনাদের কপালে দুঃখ আছে। এইসব নিয়ে আলোচনা করতে করতে সন্ধে গড়ালো, আর ঈশার ওর নামের লিস্ট বানানো কমপ্লিট। রাগিনী দেবী বললেন, তোরা এখন কি খাবি, কি বানিয়ে দেব? চিকেন চাও খাবি? রিনি, মিলি তো সবার আগে হাত তুলে বসলো। রাগিনী দেবী ঐশীকে বললেন, মা তুমি একটু আমার সাথে যাবে হাতে হাতে সাহায্য করতে,
আসলে বয়স হয়েছে তো, হাঁটুর ব্যথাটাও বেড়েছে আজকাল, এত ধকলা নিতে পারি না। নিকিতা: হ্যাঁ নিশ্চয়ই যাবো, চলুন। নিকিতা মনে মনে নিজেকেই দুষছে। ওরে মরকট নিকিতা, একটু রান্না বান্না তো শিখতে পারতিস, এখন কি করবি ভাব। তুই তো কিছুই জানিস না রান্না বান্নার। নিকিতা কপাল চাপড়াতে চাপড়াতে কিচেনে গেল। রাগিনী দেবী বললেন, মা একটু সর্ষেটা বেটে দিবি, রাত্রে তাহলে পার্শে মাছের ঝাল করব, তোর ঈশা খেতে খুব ভালোবাসে। নিকিতার অবস্থা তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। রাগিনী দেবী শিলার নোড়াটা নিকিতার দিকে এগিয়ে দিল। নিকিতা তো জানেও না যে এটা দিয়ে আদৌ কি করে, খায় না মাথায় দেয়। রাগিনী দেবী সর্ষেটা নিকিতাকে দিলে নিকিতা সর্ষেটা শিলের উপর ফেলে নোড়াটা দিয়ে বাটার চেষ্টা করছে। যতবার চেষ্টা করছে ততবারই স্লিপ খেয়ে নোড়া পড়ে যাচ্ছে শিল থেকে, আর সর্ষেও সব চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সাথে নিজেও হুমড়ি খেয়ে পড়ছে শিলের উপর। অনেকক্ষণ ধরে স্ট্রাগল করার পর চিৎকার করে উঠল নিকিতা, ধের, এটা কোনো কাজ হলো? এসব আমি পারবো না, তুমি করে নাও আন্টি, আমি কি কাজের লোক নাকি? আমাকে দেখে কি মনে হয় এসব আমি করতে পারি? বলে চিৎকার করছে। ওর চিৎকার শুনে ঈশা, রিনি, মিলি সব ছুটে আসে কিচেনের দিকে। রান্নাঘরের মেঝেতে চারিদিকে সর্ষে পড়ে আর শিলনোড়া পড়ে আরেক জায়গায়। ঈশার হাসি পেলেও কিন্তু ঐশীর এরকম চিৎকার করে ওঠাটা অস্বাভাবিক লাগে। শুধু ঈশার নয়, রিনি, মিলি আর রাগিনী দেবীরও অদ্ভুত লাগে, কারণ ঐশী কখনোই এরকম আচরণ করতো না। রাগিনী দেবী আর ঈশারও খারাপ লাগে ঐশীর এরকম ব্যবহারে। রিনি পরিবেশটাকে শান্ত করতে বলল, ঐশী চলে এসো, তুমি, তোমাকে কিছু করতে হবে না, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, তোমার রেস্টের দরকার। মিলি আছে, মিলি করে দেবে আন্টির হাতে হাতে। নিকিতা ওখান থেকে পালিয়ে বাঁচলো। মিলি আন্টির হাতে হাতে করে দিল রান্নার জোগাড়। আর ওদিকে ঈশা ঐশীর পেছন পেছন গিয়ে ঐশীকে বলে, নিচে যেটা হলো সেটা কি ছিল ঐশী? তুমি তো কখনো এর আগে মায়ের সাথে এরকম আচরণ করনি, উল্টে তোমার ভালো লাগতো রান্না করতে, তোমার এরকম পরিবর্তন খুব আশ্চর্যজনক। নিকিতা: আরে সেটা 12 বছর আগের কথা, এখন বড় হয়ে গেছি, কত কিছু বদলে গেছে এই 12 বছরে। আমি এখন রান্না বান্না পারি না, এতে আমার কিছু করার নেই। আর আমি এত বছর পর তোমার বাড়ি এলাম আর তোমার মা এইসব করতে দিচ্ছে আমায়। ঈশা: তোমার বাড়ি মানে? এটা আমাদের দুজনের বাড়ি ঐশী, আমার মাও তোমার আরেকটা মা, মা তোমায় কত ভালোবাসতো, সেসব কথা কি তুমি ভুলে গেছো? নিকিতা: দেখো, এইসব ফালতু জ্ঞান শুনতে ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে, আমি একটু রেস্ট নেব। ঈশাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা ভেতর থেকে লক করে দেয়। নিকিতা ফোনটা বের করে ওর বডিগার্ডদের ফোন করে জিজ্ঞাসা করছে, খাঁচার পাখি খাঁচাতেই আছে তো? যদি পাখি উড়ে যায় তাহলে তোদেরকে ওড়াতেও আমার বেশিক্ষণ লাগবে না, কেউ যেন ঐশীর হদিস না পায়, মাইন্ড ইট। ঈশা নিচে এসে রিনি, মিলিদের সাথে গল্প করতে বসলো, কিন্তু ঈশার মনে তখনও অস্বস্তি চলছে, তাও কাউকে কিছু বুঝতে দিল না। রাগিনী দেবী চাউমিন বানিয়ে নিয়ে এলেন সবার জন্য। ঐশীকেও ডাকলেন। ঐশী উপর থেকে নামতে নামতে ভাবলো, একটু বেশি বলে ফেলেছি মাথা গরমের সময়, একটু ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে, না হলে কেস জন্ডিস হয়ে যেতে পারে। নিকিতা এসে বলে, রাগিনী আন্টি, সরি তখন ওরকম বিহেভ করার জন্য, আসলে তখন একটু। রাগিনী দেবী: আরে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি আমি, আর কিন্তু কিন্তু করতে হয় না, বসো, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে খেতে বসলো। খাওয়া শেষ করে অখিলবাবু বললেন, রাগিনী, আমার ব্যাগটা একটু গুছিয়ে দেবে, চলো দেখি। ওনারা ঘরে চলে গেলেন। নিচে রিনি, মিলি, ঈশা আর ঐশী বসে আছে। ঈশা একটু দূরত্ব বজায় রেখেই বসেছে ঐশীর থেকে। নিকিতা ঈশার গা ঘেঁষে বসতে গেলে ঈশা সরে যায়। নিকিতা আবারও সরে গেলে ঈশা উঠে অন্য সাইডে চলে যায়। ঈশা বসে বসে ফোন ঘাঁটছিল। রিনি আর মিলি একটু ছাদের দিকে গেল। নিকিতা বসে বসে কি করবে বুঝতে পারছে না। রিনি উপরে গিয়ে মিলিকে বলে,
ঐশীর এই আচরণ কেমন অদ্ভুত লাগছে না তোমার? মানে সবকিছুই কেমন যেন গন্ডগোলের লাগছে। 12 বছর আগের ঐশী আর এখনকার ঐশীর মধ্যে আকাশ পাতালের তফাৎ। কি জানি, আমাদের মনের ভুল নাকি অন্য কিছু, কিন্তু এই ঐশীকে বড্ড যেন অচেনা লাগছে। আমাদের সাথেও তেমন কথা বলছে না, এড়িয়ে এড়িয়ে চলছে কাছে গেলে। এইসব নিয়ে আলোচনা করছিল তখন মিলির মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেললো। রিনিকে নিজের কাছে টেনে রিনির পায়ের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে রিনির ঠোঁটের ঠোঁট মেলালো। রিনি বলল, বদমাশি হচ্ছে মিলি। মিলি, কই না তো, আমার তো শুধু একটু আদর খেতে মন চাইছে। এই আলো আঁধারির পরিবেশে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাল পূর্ণিমা বলে দেখো চাঁদটাও কত বড় আর কি সুন্দর গোল হয়ে আছে। সেই চাঁদের বুড়ির চরকা কাটার মতো এক প্রতিচ্ছবি ভাসছে যেন চাঁদের গায়ে। রিনি আর কোনো উত্তর না দিয়ে মিলিকে টেনে নিয়ে গভীর চুমুতে ডুবে গেল দুজনে। ওদিকে নিকিতা বোর হচ্ছিল। ঈশাকে কোনো রকম টানতে টানতে ছাদে নিয়ে এলো। ঈশা রাজি না হলেও ঈশাকে আসতে বাধ্য করেছে নিকিতা। ছাদে গিয়ে ওদের চোখে পড়ে রিনি আর মিলি চুম খাওয়ার দৃশ্য। নিকিতা সেটা দেখে আবার উদ্বিগ্ন হয়ে পড়ে। ঈশাকে নিজের কাছে টেনে নেয়, চিলেকোঠার দেয়ালে নিজে মিশে গিয়ে ঈশাকে ওর সামনে রাখে। ঈশাকে সিডিউস করতে থাকে নিকিতা কিস করার জন্য। ঈশা আস্তে আস্তে ঐশীর ঠোঁটের কাছে ঠোঁট দুটো নিয়ে যায়। ঐশীর ঠোঁটগুলো এক দৃষ্টিতে দেখতে থাকে। সেটা দেখে নিকিতা চোখ বন্ধ করে নেয়। নিকিতার ঠোঁট তখন কাঁপছে। ঈশার ঠোঁটগুলোকে পেতে নিকিতার ঠোঁটগুলো যেন কাতরাচ্ছে। কিছুক্ষণ পর ও যখন নিকিতা বুঝতে পারে যে ঈশা ওকে কিস করছে না, তখন চোখ খুলে ঈশাকে হ্যাচকা টান মারে নিজের দিকে। ঈশা ঐশীর ঠোঁটে ঠোঁট বসানোর উদ্দেশ্যে নিজের ঠোঁটগুলো ঐশীর দিকে বাড়ালেও এক নিমিষে নিজের মুখটা ঐশীর কানের পাশে গিয়ে বলে ওঠে, এসব বদমাশি ভালো নয়, ওদের একা ছেড়ে দাও, নিচে চলো। বলে ঈশা নিচে চলে যায়। আর এদিকে নিকিতার আগে ভীষণভাবে গজরাতে থাকে, কারণ বারংবার নিকিতার প্ল্যান বানচাল হয়ে যাচ্ছে। নিকিতা সজোরে একটা ঘুষি মারে দেওয়ালে। নিচে চলে যায়, গিয়ে ঘরে গিয়ে দেখে ঈশা নেই। নিকিতার মাথা যেন আরো গরম হয়ে ওঠে। নিকিতা ফোনটা বার করে ওর গার্ডদের ফোন করে বলে, পাখিটাকে মেরে ফেলো, ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আমি যদি ঈশাকে না পাই তাহলে কাউকেই আর ঈশার হতে দেব না। নন্দিনী আর ঐশীকে খালাস করে দাও যত তাড়াতাড়ি সম্ভব। বলে ফোনটা রেখে দেয়। গার্ডের মধ্যে একজন মন্টিকে ডাক দেয়। রকি মন্টিকে ডেকে বলে, ম্যাডাম ফোন করেছিল, ওই দুটোকে খালাস করে দিতে বলেছে আজকে রাতের মধ্যেই। তখনই রকির ফোনে একটা ফোন আসে। এই জানোয়ার, তোর ম্যাডামের কথায় যদি ঐশীর আর নন্দিনীর গায়ে হাত দিয়েছিস তাহলে তোর হাত আমি কেটে নেব। ওদের গায়ে যেন একটাও আঁচড় না লাগে। রকি, এই কে রে, কে বলছিস? কত দম আছে তোর দেখি? সাহস থাকলে সামনে আয়, আমাদের কাছ থেকে ওদেরকে বাঁচিয়ে দেখা হিম্মত থাকলে কেটে রেখে দেব। আমাকে চিনিস না? রকি আমি, আমার নামে বাঘে গরু তো এক ঘাটে জল খায় রে। সেই আননোন পার্সনটা। বাঘ আর গরু জল খেতে পারে এক ঘাটে, কিন্তু সিংহ কখনো কারোর কথায় চলে না। সিংহ একাই আসে শিকার করতে। রেডি থাক তোরা, আমি আসছি। আর হসপিটালে বেড বুক করে রাখছি, সাথে অ্যাম্বুলেন্সও। তোদের সংখ্যাটা বল, না হলে হসপিটালে বেড ফাঁকা পাবি না। রকি, কাকে হুমকি দিচ্ছিস তুই? এই রকিকে? সামনে আয়, তারপর দেখবি কে যায় হসপিটালে। সেই আননোন পার্সন আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। রকি সাথে সাথে নিকিতাকে ফোন করে ঘটনাটা বলে। নিকিতা বলে এক্ষুনি নন্দিনী আর ঐশীকে ওই জায়গা থেকে সরাতে। সেই কথা মতো ওদের মধ্যে থেকে 4 জন নন্দিনী আর ঐশীকে নিয়ে অন্য ডেরায় চলে যায়। কিছুক্ষণ পর রকি ডেরা থেকে বাইরে বেরোতেই দেখে ওর সাঙ্গপাঙ্গরা লাট খেয়ে পড়ে আছে। রকি বুঝতে পারে না কি হলো কেসটা। রকি পেছন ঘুরতেই দেখে একজন মুখে মাস্ক আর ক্যাপ পরে দাঁড়িয়ে আছে, হাতে একটা নানচাকু নিয়ে। রকিকে এক নিমিষে মেরে শুয়ে দিয়ে ডেরার ভিতরে গিয়ে দেখে কোথাও কেউ নেই, ফাঁকা। একটা কাঠের চেয়ার
আর দড়ি পড়ে থাকতে দেখে বুঝে যায় ওদের কোথাও সরিয়ে দিয়েছে তার আসার আগেই। সামনে রাখা একটা ড্রামে জোরে লাথি মেরে বলে, শিট, আর একটুর জন্য হাত থেকে ফসকে গেল, কোনো ব্যাপার নয়, ওদের খুঁজে তো আমি ঠিক বার করবই নিকিতা বর্মন। নিকিতা ওদিকে ঘরে পায়চারি করছে, তখন অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। নিকিতা, হ্যালো, কে বলছেন? সে আননোন ব্যক্তি। আমি কে বলছি সেটা জেনে তোর কাজ নেই। এবারের মতো ওদের সরিয়ে দিতে পেরেছিস, কিন্তু পরের বার আর পারবি না। তোর রাখেল রকিকে শুইয়ে দিয়েছি, তোর খেলা শেষ করতেও আমার বেশিক্ষণ লাগবে না। নিজের সীমা পার করিস না। ঐশী আর নন্দিনীর যদি কিছু হয় তুই শেষ সেই দিনই, কথাটা মাথায় রাখিস। নিকিতা শুকনো ঢোক গিলে বলে, হ্যালো, কে কে বলছেন আপনি? হ্যালো। অপর প্রান্ত থেকে ফোনটা কেটে দিল। নিকিতা রকিকে ফোন করতে রকির ফোন সুইচ অফ বলল। সবাইকে ফোনে ট্রাই করে পেল না। মন্টিকে ফোন করতে মন্টি ফোন ধরে বলল, পাখি দুটোকে খিদিরপুরের এক গোডাউনে নিয়ে এসেছি, আপনি চিন্তা করবেন না। নিকিতা, মন্টি শোনো শোনো, ওদের এখন কিছু করতে হবে না, এমনি রেখে দাও, আমি পরে তোমাকে খবর দেব। মন্টি, ওকে বস। নিকিতা, আর তোমাদের মধ্যে থেকে কাউকে পাঠাও কলকাতার ডেরায়, রকির কোনো খোঁজ পাচ্ছি না, দেখো গিয়ে কি হলো। মন্টি, ওকে। ফোনটা কেটে দিল নিকিতা আর পাগলের মতো পায়চারি করতে থাকে ঘরের মধ্যে। গ্লাসের পর গ্লাস জল খাচ্ছে, তবুও গলা শুকিয়ে যাচ্ছে নিকিতার। নিকিতার চোখে মুখে টেনশনের ছাপ স্পষ্ট।